হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে পরশুরামের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। তো শুরুতেই যেটা দেখতে পাচ্ছি যে দীপালি তো এসছে, তটিনীর মা শিবপ্রসাদকে বলছে যাও, চলে যাও, তোমরা বরঞ্চ কটা দিন ঘুরে এসো, কোর্টের ডেটের আগে চলে আসবে, পরিবারকে রক্ষা করাটা তোমার দায়িত্ব, তুমি চলে যাও, এভাবে বলছে। তো তটিনী বলছে ঠিক আছে, মা যখন বলছে তখন চলোই না, ঘুরেই আসি। তখন বলছে পালিয়ে যাচ্ছ, পরশুরাম বলে সেটা নয়, আসলে বাচ্চাদেরও একটু ঘোরা হবে, আর তুমি তো বুঝতেই পারছো আমি কেন বলছি। বলে বেশ ঠিক আছে চলো তাহলে। তো কেউ বলছে পাহাড়ে যাবে, কেউ বলছে সমুদ্রে যাবে, এরকমভাবে বাচ্চাদের মধ্যে কথাবার্তা চলছে। তো লাস্টে ডিসাইড হয় তারা দীঘা যাবে। তো হলো। তো এবার পরদিন অফিসে এসছে পরশুরাম। অফিসে এসে বলছে যে আমি কয়দিন দীঘা যাচ্ছি, কয়দিনের জন্য। তখন বলছে তুই এই সিচুয়েশানে দীঘা যাবি? বলে হ্যাঁ, আমি বাসে উঠবো কিন্তু মাঝখানে নেমে যাব। বলে নেমে যাবি, তাহলে তুই ওদেরকে কি বলবি? বলছে সমস্ত প্ল্যান করা আছে, আমি মাঝপথে নেমে যাব, নেমে গিয়ে ওদের কোনো সুরক্ষিত স্থানে রাখবো, আর রেখে তারপরে আমার কাজ শুরু হবে, তাই বলছে। তো যাওয়ার কারণটাও বলছে তাদেরকে সুরক্ষিত রাখার, যে পরশুরামকে আজকে প্রায় একটা গাড়ি মেরে দিচ্ছিল, খুব কষ্ট করে বাঁচানো গেছে তাকে, তাই বলছে। তো সেই জন্য তাদেরকে একটা সেফটি দেবে আর কি, তো সেই জন্যই নিয়ে যাবে। তো পরশুরাম বলছে যে আমার ফুল প্রুফ প্ল্যান করা আছে, আর আমার মনে হচ্ছে যে দীঘাতে সি বিচে আমরা টার্গেট হতে পারি। এমনকি আমরা কোন হোটেলে যাচ্ছি মানে দীপালি মুখার্জির মাধ্যম দিয়ে সেটাও জানতে পেরে যাবে সবাই। তখন বলরাম বলছে তোর শাশুড়ি তো ভালো। বলে হ্যাঁ, আমার শাশুড়ি মা ভালো, কিন্তু বাকি মানুষগুলো তো ভালো নয়, তাই ওনাকে ইউজ করছে, তাই বলছে। তো সেই কারণে আমি আমার প্ল্যানটা চেঞ্জ করবো, আর আমি এমনটা হতে দেব না, কারণ আমরা চলে যাব অন্য জায়গাতে। তো এমনটাই বলছে। আরও কিছু বলতে যাবে কি, তখন মাঝপথে ফোন করে বসে শীতাল। শীতাল বলছে দীঘা যাচ্ছ সপরিবারে? বলে তুমি এত তাড়াতাড়ি কী করে জানলে? তখন মায়াকে বলছে নাম্বারটা ট্র্যাক করো তো। তখন শীতাল বলছে কি নাম্বারটা ট্র্যাক করতে বলছে বুঝি? আরে আমিও হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের মুখ্য রানী, বুঝতে পারছো না? তুমি দাস হতে পারো, আমিও তো কিছু কম নই, তাই বলছে। কিন্তু তুমি হচ্ছে আমার ভালোবাসা, বুঝতে পারলে? তুমি সব কিছু ভুলে গেলেও আমি কিন্তু ভুলে যাইনি। এইভাবে আবারও একই কথা বলছে। পড়াশোনা বিরক্ত হয়ে শুনছে। বলছে এরকমই একটা সি বিচে আমরা এক্সকারশনে গেছিলাম, তো সেখানে তুমি একটা কবিতা পাঠ করছিলে, সবাই ক্ল্যাপ দিচ্ছিল, এইভাবে বলে যাচ্ছে। তুমি কখনো দেখোইনি যে দুটো চোখ মুক্ত নয়নে তোমার দিকে তাকিয়ে আছে? তো বলছে আমি মেরে দেবো তোমাদেরকে, ওই সমুদ্র সৈকতেই তোমাকে আর তোমার পুরো পরিবারকে মেরে দেবো, তাই বলছে। পরশুরাম বলছে তুমি, জিৎ মুখার্জি, কর্ণ চ্যাটার্জি, কবির, সবাই একটা নেটওয়ার্কে কাজ করছো তো, চিন্তা নেই। সি বিচে মারার চেষ্টা করবে তো আমাদেরকে, তার আগেই তোমাকে তুলে নেব। বলছে চ্যালেঞ্জ? বলে হ্যাঁ চ্যালেঞ্জ। বলে ঠিক আছে, এই প্রথমবার তুমি চ্যালেঞ্জ হারবে, পরশুরামকে বলছে শীতাল। তারপরে এই বলে ফোনটা রাখছে, তখন পরশুরাম আবার হ্যালো হ্যালো করছে। বলছে কথা বাড়িও না, আমাকে ট্র্যাক করার চেষ্টা করছো তো, পারবে না, আমি এই ভিড়েই আছি, এই ভিড়েই লুকিয়ে আছি, আর আমার এই চোখ দুটো তোমার দিকেই দেখছে, তাই বলছে। এই বলে ফোনটা রেখে দেয়। পরশুরাম বলছে যে আমরা যে দীঘাতে যাচ্ছি এটা শীতল জেনে গেছে, ওদের যে বলছে ওদের র্যাকেট খুব অ্যাক্টিভ, এই মিশনে আমাকে জিততেই হবে যে করেই হোক। সেই কমন ম্যান পরশুরাম শীতলের হাতে মরবে না, কখনোই না। পরশুরাম তো বলছে যে করে হোক শীতলকে ধরতে হবে। তো বলরাম বলছে আচ্ছা আমরা তোদেরকে ঘিরে রাখি, তোরা একা একা দীঘা যাবি নাকি? তখন পরশুরাম বলছে তোরা শুধুমাত্র আমাদেরকে কভার করবি, পুরো এরিয়াটাকে কভার করবি, বাসটাকে ফলো করবি, আরেকটা গাড়ি নিয়ে বাসটাকে ফলো করবি, আর যখন আমি বাস থেকে নামবো তখন কি করতে হবে আমি তোদেরকে বলে দেবো। বলরাম বলছে ঠিক আছে চল তাহলে খেয়ে আসি। বলে কি? বলে হ্যাঁ খেয়ে আসি, আরে রাস্তার উপরে দারুণ মশলা নুডলস করছে, চল খেয়ে আসি। তখন পরশুরাম মাথা নাড়িয়ে বলছে আচ্ছা ঠিক আছে চল। ভূমিকা কিন্তু এবার দীপালিকে বলছে তুমি অনেক বড় একটা বোকামি করে ফেললে, তুমি জিৎ মুখার্জি, কর্ণ চ্যাটার্জি এদের ফাঁদে পা দিয়ে ফেললে। তো বলছে কি বলছিস? বলে হ্যাঁ, তুমি ওদের কথা অনুযায়ী তটিনীদের বাড়িতে গিয়ে তাদেরকে বললে কলকাতার বাইরে ঘুরে আসতে, তুমি কি করলে এটা? সত্যজিৎ মুখার্জি বলছে যে আমার হাজবেন্ড বলেছে। বলছে না, তোমার হাজবেন্ডকে দিয়ে বলানো হয়েছে, আর তোমার হাজবেন্ড কি কোনোদিনও তাদের প্রতি কোনো সহানুভূতি ছিল তাদের? না, তাদের সাথে বাইরে কোনো কিছু করার প্ল্যান করা হয়েছে, তাদেরকে মারার প্ল্যান করা হয়েছে, আর খুব সহজে এই কাজটা হয়ে গেল তোমার মাধ্যম দিয়ে। বলে কি বলছিস? বলে হ্যাঁ, নন্দিনীও আসে, নন্দিনীও একই কথা বলছে, একদমই ঠিক, ওদেরকে মারার জন্য ফাঁদ পাতা হয়েছে, হয়তো ওরা ওখান থেকে আর ফিরেই আসবে না। এই কথাটা শুনে কিন্তু তটিনীর মা ভয় পেয়ে যায়। তখন নন্দিনীও বলছে
কোনোদিনও তোমার হাজবেন্ড ওই ছোট ছোট বাচ্চাগুলোকে লজেন্স কিনে খাইয়েছে? কোনোদিনও তোমার জামাইয়ের প্রতি কোনো দরদ দেখেছো? কিচ্ছু না, কিচ্ছু না। এই সব কিছু একটা ট্র্যাপ, যেটা তোমার মাধ্যম দিয়ে করা হয়েছে, আর তুমি সেই ট্র্যাপে পা দিয়ে ফেলেছো। তো এই কথাগুলো শুনে তো তটিনীর মা অবাক হয়ে যায়। বলছে, এত বড় একটা ভুল তুমি কি করে করলে মা, কি করে করলে? তখন বলছে, আমি এক্ষুনি তটিনীকে ফোন করছি, এক্ষুনি, কাঁদতে কাঁদতে বলছে। যেই নাম্বারটা ডায়াল করেছে অমনি সত্যজিৎ মুখার্জি এসে মোবাইলটা হাত থেকে কাড়িয়ে নেয়। তখন অবাক হয়ে যায় দীপালি। তো এবার তটিনীর মাকে বলছে যে, ফোন করছো তটিনীকে? নাও, ফোন করো, নাও, আমি ডায়াল করে দিচ্ছি, নাও। ডায়াল করে কথা বলছে। বলছে, এই নে, তোর মা তোর সাথে কথা বলবে। তটিনী অবাক হয়, মা কথা বলবে অথচ বাবা ফোন করে দিচ্ছে, ব্যাপারটা বুঝতে পারছে না। যাই হোক, এবার ওর মা তো বারবার করে নন্দিনী আর ভূমিকার দিকে তাকাচ্ছে, এবার তারাও চুপ করে আছে, কি বলবে। তো তার বাবার সামনে কিছু বলতেও পারছে না, তটিনীদের বারণও করতে পারছে না। তটিনী বলছে, হ্যাঁ মা বলো, কি বলতে ফোন করেছিলে? বলে, না এমনি ফোন করেছিলাম। মানে বলতে পারছে না তার হাজবেন্ডের সামনে। তখন বলছে যে, তোরা ভালো আছিস তো? কাঁদতে কাঁদতে বলছে, মানে গলাটা ভার। বলছে, হ্যাঁ মা, আর বলো না, ওই লাগেজই গোছাচ্ছিলাম। এই তোমার নাতি নাতনিরা না, মানে এক গাদার জিনিসপত্র নিয়ে ভিড় করছে। আসলে খুব এক্সাইটেড, জানো তো। কোনোবারও মানে মানে কখনো সমুদ্র দেখেনি তো। আসলে তুমি তো জানো যে আমাদের টানাটানি সংসার, কোনো রকমভাবে টেনটুনে সংসারটা চালায়, নুন আনতে পান্তা ফুরোয়। তো কখনো পুজোর ছুটিতেও যেতে পারি না নিয়ে ওদেরকে কোথাও বাইরে, আবার কখনো গ্রীষ্মের ছুটিতেও নিয়ে যেতে পারি না। তাই প্রথম সমুদ্র দেখছে তো, এই প্রথম ওদেরকে বাইরে নিয়ে যাচ্ছি, তাই প্রচণ্ড এক্সাইটেড, তাই আর কি। তো তখন বলছে, আচ্ছা ঠিক আছে। বলছে, নে তোর বাবার সাথে কথা বল। তো তটিনী একটু অবাক হয়। তো তার বাবা বলছে, কি তোমরা দীঘা যাচ্ছ শুনলাম? বলে, হ্যাঁ। বলে, আরে দীঘা কেন, অ্যাব্রড ট্রিপ আমি ম্যানেজ করে দিতাম, আমাকে বলতে। ও আচ্ছা আচ্ছা, তোমাদের তো আবার পাসপোর্ট নেই, তা থাকবে কি করে, কখনো হয়তো ভাবনি বিদেশ টিদেশ যাবে, তাই তো? তখন তটিনী বলছে, বাবা তোমার কথাতে কিন্তু অপমানের আঁচ পাচ্ছি। বলে, না রে, ওই একটা জাস্ট একটা ফ্যাক্ট, ওটাই আমি তোদের বোঝাচ্ছি। বলে, ও তাই, ফ্যাক্ট? তাহলে আমার ছেলে মেয়েরা যখন তোমাদের দুষ্টু দাদু, রাক্ষস দাদু বলে, তখন কেন রেগে যাও? ওটাও তো একটা ফ্যাক্ট। এটা শুনে কিন্তু তটিনী বলে চিৎকার করে ওঠে সত্যজিৎ। তটিনীর বাবা বলছে, ভদ্রভাবে কথা বলো। তটিনী বলছে, প্লিজ ড্যাডি, আমাদের সম্পর্কটা না মানে এমনিতেই বিষিয়ে গেছে, আর বিষিয়ে তুলো না, তাই বলছে। সত্যজিৎ বলছে এবার যে, আমারই বাড়িতে থেকে আমার বিরুদ্ধে বিরুদ্ধাচারণ তোমরা করতে এসো না। নন্দিনী, ভূমিকা আর দীপালি, তোমাকে বলছি। আর নন্দিনীকে বলছে, ওকালতি যদি করতে হয় না, বাড়ির বাইরে গিয়ে কর। এই বাড়িতে থেকে এই বাড়িরই মেয়ে জামাইয়ের বিরুদ্ধে তোকে আমি ওকালতি করতে আর দেবো না, তাই বলছে। এই বলে চলে যাচ্ছে। নন্দিনী বলছে, ড্যাডি তুমি না খুব হার্টলেস। বলে, হ্যাঁ, আর হার্টলেস করেছো তুমি আর তোমার বোন তটিনী। আমার বিরুদ্ধে গিয়ে একটা ছাপোষা মধ্যবিত্ত ঘরের একটা ছেলেকে বিয়ে করেছে, যার একটা মানে কি বলবো যোগ্যতা নেই আমার বাড়ির সিকিউরিটি গার্ড হওয়ার পর্যন্ত, তাই বলছে। আর কর্ণ চ্যাটার্জিদের কথা বলছে, জানো ওদের কত ব্যাংক ব্যালেন্স, দুবেলা বাবা ছেলে বিদেশে গিয়ে পড়ে থাকে, ওদের লাক্সারি গাড়ি থেমে থাকে কতগুলো জানো বাড়ির বাইরে। হুম, এটাকে বলে পরিবার। আর তটিনী বিয়ে করেছে কোন পরিবারে, এরকম ভাবে বলছে আর কি। এই বলে যখন চলে যাচ্ছে, তখন মানে তটিনীর মা বলছে, আচ্ছা দীঘাতে গিয়ে কি ওরা কোনো বিপদে পড়বে? বলে, মানে? বলে, এটা কি কোনো ট্র্যাপ? এটা শুনে কিন্তু অবাক হয় সত্যজিৎ মুখার্জি। হয়তো মনে মনে ভাবছে যে বুঝে গেছে কি করে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।